দেখেন আমি এটাকে হ্যান্ডেল না ধরেই কন্ট্রোল করতেছি, জাস্ট আমার থাই দিয়ে। ওয়াও, হট এ ফিল, হট এ ফিল। 125 সিসি এই সেগমেন্টটা এমন একটা সেগমেন্ট, এই সেগমেন্টের বাইকগুলো আমরা সাধারণত কিনি আমাদের প্রয়োজন মেটানোর জন্য। 125 সিসি বাইকগুলোর প্রাইস কম হয়, মেইনটেনেন্স কস্টও কম হয়, যে কারণে আমরা চেষ্টা করি আমাদের রেগুলার প্রয়োজন মেটানোর জন্য 100 বা 125 সিসির একটা বাইক কেনার। বাট 125 সিসির বাইককে রিডিফাইন করলো হিরো, এই হিরো গ্ল্যামার এক্স এই বাইকটা লঞ্চের মাধ্যমে। এটা এমন একটা বাইক যেটা আপনার প্রয়োজনও মেটাবে, সাথে এটাতে দেওয়া হয়েছে স্মার্ট এবং আধুনিক সকল ফিচার। আজকে যেহেতু রোজার সময় অনেক বেশি কথা বলে সময় নষ্ট করব না, এটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিব। স্পেসিফিকেশন বলছি না, রাইডের সময় বিভিন্ন পয়েন্টের ভেতরে ম্যাক্সিমাম লেভেলের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলেন তাহলে আজকে জানি এই বাইকটার ভালো দিক কি, এই বাইকটার খারাপ দিক কি, এই বাইকটা কেনা আপনার উচিত হবে কিনা, এবং এই বাইকটার নিয়ারেস্ট রাইভাল যে আছে হোন্ডা SP125, ওইটা এটা থেকে ভালো হবে নাকি এইটা SP125 থেকে ভালো হবে, এই টাইপের কিছু অ্যান্সার আজকে রিভিউ থেকে বের করার চেষ্টা করি। চলেন তাহলে ডাইরেক্ট রিভিউতে চলে যাই। এই বাইকটার প্রথমে ডেভেলপমেন্ট সাইড বলে, যেটাকে অনেকে আমরা নেগেটিভ সাইড হিসেবে বলতে পারি, বাট এটা যেহেতু একেবারে নতুন লঞ্চ করা একটা বাইক, এখনই নেগেটিভ শব্দটা এই বাইকটার সাথে আমি জুড়ে দিতে চাচ্ছি না। ডেভেলপমেন্ট কিছু সাইড আমার কাছে মনে হয়েছে এই ডেভেলপমেন্ট গুলো করলে এই বাইকটা আরো পারফেক্ট হইতো। এই বাইকটার 1 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এই বাইকটার টায়ারে। এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার, 18 ইঞ্চি রিম এবং টিউবলেস টায়ার, আর টায়ারের ব্র্যান্ড হচ্ছে সিয়াট। আর রিয়ার ইউজ করা হচ্ছে 100/80 সেকশনের টায়ার এবং ডেফিনেটলি 18 ইঞ্চি রিম সাইজ এবং টিউবলেস টায়ার। বাট আমার কাছে মনে হয়েছে এটাতে আসলে হিরো কোনো জায়গায় কমতি রাখে নাই ফিচার সবকিছু দিতে। বাট এটার টায়ারটা যদি, ফ্রন্টের টায়ার যদি 180 সেকশন হইতো এবং রিয়ার টায়ার সাইজটা যদি 120 সেগমেন্টের হইতো, সেক্ষেত্রে এই বাইকটার ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল আরো বেটার হতো। ডেভেলপমেন্ট পয়েন্ট নাম্বার 2, দ্যাট ইজ ব্রেকিং প্রোফাইলে। এই বাইকটার ব্রেকিং প্রোফাইলে আমি যে ডেভেলপমেন্টটা চাচ্ছি সেটা চাওয়াটা আসলে খুব একটা উচিত না, কারণ এই বাইকটার যে প্রাইস 1,63,000 প্রাইসে এই বাইকটা যতটুকু আমাদেরকে অফার করছে, এরপরে আরো বেশি চাওয়াটা উচিত না। তারপরও যেহেতু হিরো এক্সট্রিম 125 আরে এবিএস দিয়ে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছে ব্রেকিং এর ক্ষেত্রে, স্পেশালি লো সিসি সেগমেন্টে ব্রেকিং ফাংশন ডেফিনেটলি আমি অনেক ভালো পেয়েছি। আমি ডেভেলপমেন্টের কথা বলছি, সেটা হচ্ছে এই বাইকটাতে যদি এবিএস ব্রেকিং সিস্টেমটা দেওয়া হইতো, আমার কাছে মনে হয় যে এই বাইকটাতে চাওয়া পাওয়ার কোনো গ্যাপই থাকতো না। এই বাইকটার 3 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট, খুব ছোট্ট ডেভেলপমেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এটার হেডল্যাম্পের। এটার হেডল্যাম্প পারফরমেন্স মোটামুটি ভালো। বর্তমানে যত বাইকই আছে, জেসিসির বাইকই বাংলাদেশে আছে, ম্যাক্সিমাম বাইক এক্সেপ্ট পালসার N160 আর N250 হেডল্যাম্পের পারফরমেন্স নিয়ে আমরা স্যাটিসফাইড কোনোভাবেও না। আর এই বাইকটার অ্যাজ ইউজুয়াল হেডল্যাম্পের পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে, আমার যে ফ্রেন্ড ও রাইড করছে, নর্মাল লো বিমে ওর কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, বাট লো বিমে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি আমার কাছে মনে হয়েছে যে প্রয়োজনের তুলনায় একটু কম, আর একটু বেটার হলে ভালো হইতো। আর এটার হাই বিমের একটা প্রবলেম হচ্ছে, হাই বিমটা একটু অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। হাই বিমের আলোটা অনেক কাছে পড়ে, ওর কাছে ওই যে ক্যামেরা আছে ওই একটু আগে জানাইলো, সেটা হচ্ছে হাই বিমের আলোটা অনেক কাছে পড়ে এবং হাই বিমের লাইটটা যদি আর একটু ভালো হইতো সেক্ষেত্রে ভালো হইতো। এই বাইকটার 4 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এই বাইকটার মেইনটেনেন্স কস্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই একটা বাইক রিসেন্টলি লঞ্চ করলো, এই বাইকটার মেইনটেনেন্স কস্ট আপনি কোত্থেকে পাইলেন বা কিভাবে আবিষ্কার করলেন? হ্যাঁ, ডেফিনেটলি ইউজুয়াল সিচুয়েশন হলে আমি বলতাম যে মেইনটেনেন্স কস্ট এখনই এটা নিয়ে বা বিল্ড কোয়ালিটি নিয়ে বলার সময় হয় নাই। বাট এটা যদি একটা ইউজুয়াল বাইক হতো, আমি ডেফিনেটলি মেইনটেনেন্স কস্ট নিয়ে কোনো কথা বলতাম না। বাট এই বাইকটাতে কিন্তু আছে একটা স্মার্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে রাইড বাই ওয়ার টেকনোলজি। মানে এটা থ্রোটলে কিন্তু কোনো ক্যাবেল নাই, এটা ইলেকট্রনিক থ্রোটল বা এটা সেন্সরে কাজ করে। আপনি যখন থ্রোটল মোস্টাবেন তখন কিন্তু সেন্সর ইসিউ কে সিগন্যাল দিবে, ওইভাবেই এই বাইকটা কাজ করে। আর এটার প্রবলেম হচ্ছে এই টেকনোলজিটা মেইনটেনেন্স কস্ট কিন্তু একটু বেশি। এটা যখন নষ্ট হবে, এটার পার্টস পাতি বা এটা যারা রিপেয়ার করবে সেখানে আমার মনে হয় একটু জটিলতা বাড়বে, প্লাস এক্সপেন্সও বেশি হবে। এটা আমি বলছি না, এই রাইড বাই ওয়ার টেকনোলজি নিয়ে যতটুকু ঘাটাঘাটি করলাম দেখলাম প্রত্যেকে বলছে যে হ্যাঁ এটার মেইনটেনেন্স কস্টটা জেনারেল থেকে একটু বেশি এবং মেইনটেনেন্সটা টু সাম এক্সটেন্ট অতটা ইজি না বা অতটা ফ্রেন্ডলি না। বাট আশা করি হিরো এটাকে অ্যাডভান্সলি মাথায় রেখে প্রিপারেশন নিবে যে এই রাইড বাই ওয়ার টেকনোলজির মেইনটেনেন্স নিয়ে যেন গ্ল্যামার এক্স এর ইউজাররা খুব একটা সাফার না করে বা একেবারেই সাফার না করে। এই বাইকটার 5 নম্বর যে ডেভেলপমেন্ট সাইড, সেটা হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি। এই বাইকটা আমার ফ্রেন্ড যখন আমাকে দেয়, ও আমাকে একটা জিনিস বলছিল, সেটা হচ্ছে
ভাঙাচোরা রাস্তায় বাইকটার বিভিন্ন পার্টস পার্টি থেকে একটু শব্দ আসে, এবং আমি যখন অফরোড টেস্টের জন্য বা সাসপেনশন টেস্টের জন্য ভাঙা রাস্তায় গেলাম তখন এই শব্দটা পাইছি, বিভিন্ন জায়গা থেকে অযাচিত কিছু শব্দ আসছে। আমার কাছে মনে হয় এটার ফিটিংসে কিছু দুর্বলতা আছে। ডেফিনেটলি হিরো অথরিটি শুড টেক কেয়ার অফ দিস, কারণ একটা বাইক যখন ভাঙাচোরা রাস্তায় আপনি রাইড করবেন, রাইড করতে গিয়ে যদি দেখেন খড়খড় শব্দ আসতেছে, ডেফিনেটলি এটা বাইকারকে একটা পজিটিভ ইমপ্রেশন দিবে না। এই বাইকটার আরেকটা ছোট্ট ডেভেলপমেন্ট সাইড, অনেক বড় কোনো বিষয় না, বাট আমার ফ্রেন্ড ও আমাকে জানালো, সেটা হচ্ছে এটা লুকিং গ্লাস গুলা দেখতে সুন্দর। হ্যাঁ, কাপাকাপির খুব একটা ফ্যাক্ট নাই, বাট ফ্যাক্ট হচ্ছে এটার ফুল ভিজিবিলিটি পাওয়া যায় না। এটা একটু স্মার্ট ডিজাইন করতে গিয়ে, ও যেটা বললো, এটা একটু স্মার্ট ডিজাইন করতে গিয়ে ভিজিবিলিটিটা একটু কমে গেছে, যেটা রাইডের সময় ডেফিনেটলি একটু প্রবলেম ফেস হয়েছে, ডেফিনেটলি একটু প্রবলেমেটিক ওর কাছে মনে হয়েছে। এবং আমি যখন রাইড করছি, আমি বারবার রাইড শুরুর আগে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম। আমার মনে হচ্ছিল কি ব্যাপার, আমি যে ভিজিবিলিটি চাই ওটা কেন পাচ্ছি না। হ্যাঁ, ডেফিনেটলি এটার ফুল ভিজিবিলিটি আপনি পাবেন না, আপনার কাছে মনে হবে যে আর একটু বড় হলে এটা ফুল ভিজিবিলিটি আপনি পাইতেন। ওকে, এই বাইকটার পাঁচটা ডেভেলপমেন্ট সাইড বলে ফেললাম। এখন আসেন ভালো দিক। ভালো দিকের কিন্তু শেষ নাই। এই বাইকটার এক নাম্বার যে ভালো দিক সেটা হচ্ছে এই বাইকটার লুক অ্যান্ড প্রাইস। লুকিং এর ক্ষেত্রে 125 সিসি বাইকে সাধারণত আমরা খুব একটা অ্যাট্রাকশন দেখি না, বাট এই বাইকটাতে হিরো কিন্তু একটু অ্যাট্রাকশন অ্যাড করছে। এই বাইকটার যে গ্রাফিক্যাল চেঞ্জ আছে, প্লাস এটার সামনের ভাইজর, মিটার, মানে ওভারঅল প্রত্যেকটা জিনিস মিলে, স্পেশালি রাত্রেবেলা একটা সারপ্রাইজ পাবেন। এটা ল্যাম্প সেটআপ হচ্ছে ফুল এলইডি, এটা কিন্তু আরেকটা সারপ্রাইজিং ব্যাপার, দেখতে একটু সুন্দর লাগে। এটার টেইল ল্যাম্পটা আমার কাছে, আমি শিওর না, কারিজমা টাইপের একটা টেইল ল্যাম্প আমার কাছে মনে হয়, বা আপনারা একটু কমেন্ট করে দিয়েন এটা কারিজমা টাইপের কিনা। এটার টেইল ল্যাম্পটা আমার কাছে সুন্দর লাগছে। ওভারঅলি এটার লুকটা নিয়ে যদি কথা বলি, আমার কাছে মনে হয় যে 125 সিসি হিসেবে ইটস এ স্মার্ট লুক। এবার আসি প্রাইস নিয়ে। প্রাইসিং হচ্ছে 1,63,000 টাকা দাম। এটার নিয়ারেস্ট কম্পিটিটর যে আছে হোন্ডা SP125, ওটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,65,000। বাট ফিচার এবং আপডেট টেকনোলজি এগুলোর সাথে যদি হিসাব করেন, সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি গ্ল্যামার এক্স এসপি থেকে অনেক আগায় থাকছে। সো ডেফিনেটলি এটা লুক এবং প্রাইস আমার কাছে মনে হয়েছে এটার অন্যতম পজিটিভ দিক। 2 নম্বর ভালো দিক এই বাইকটার, সেটা হচ্ছে এই বাইকটার রাইডিং কমফোর্ট অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। চলেন রাইড করতে করতে এটা রাইডিং কমফোর্ট নিয়ে জেনে আসি, আর রাইডিং কমফোর্টের সাথে সাথে রাইডের সাথে রিলেটেড কিছু ফিচারও এটার বলে দিব, যেহেতু স্পেসিফিকেশন আগে বলি নাই। ওকে, রাইডিং পিলিয়ন কমফোর্ট বলার আগে যেহেতু স্পেসিফিকেশন বলি নাই, এই প্রত্যেকটা পয়েন্ট বলার ভেতরে স্পেক্সগুলো বলে দিচ্ছি। এই বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। আমি হচ্ছে 5 ফিট 6, আমি ইজিলি চালাইতে পারতেছি। আমার মনে হয় যে 5 ফিট 4 পর্যন্ত মোটামুটি কমফোর্টেবলি চালাইতে পারবেন, এর নিচে হলে প্রবলেম হবে, বাট 5 ফিট 3 হলেও এই বাইকটা চালানো সম্ভব। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু বলে দিই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার, মানে পিলিয়ন নিয়ে রাইড করলেও স্পিড ব্রেকারে বাড়ি খাওয়ার সম্ভাবনা মোটামুটি ভালোই কম। ওকে, চলেন তাহলে এটার রাইডিং কমফোর্ট নিয়ে একটু এখন কথা বলি। হিরো গ্ল্যামার আগে যেটা ছিল ওইটাও কিন্তু এক্সেলেন্ট লেভেলের রাইডিং কমফোর্ট ছিল। দেখেন হ্যান্ডেলবারটা খুবই ছোট এবং চাপা, মানে সিটি রাইডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেই লেভেলের একটা ব্যাপার হবে, চিপা চাপা দিয়ে ইজিলি বেরোনো যাবে। আর বাইকটা যেহেতু ওয়েট ম্যানেজমেন্ট খুব ভালো, মানে কম ওয়েট ইজিলি কন্ট্রোল করা যায়, এটা একটা বড় ব্যাপার। আপনি সারাদিন রাইড করবেন, দেখেন একেবারে পারফেক্টলি কমিউটার একটা ফিল পাবেন, কোনো ধরনের হাতে ঘাড়ে পিঠে ব্যথা কিন্তু হওয়ার পসিবিলিটি একেবারে নাই বললেই চলে। রাইডিং কমফোর্ট তো জানলেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রাইডিং কমফোর্ট, একেবারেই প্যারা নাই। পিলিয়ন কমফোর্ট সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার ফ্রেন্ড ওই একটু আগে আমাকে বলছিল সিঙ্গেল সিট ইউজ করছে, যথেষ্ট স্পেশাস এবং ছোট। একটু কাছে নিয়ে দোস্ত দেখাই দিই সবাইকে। এই যে হচ্ছে সিট, দেখেন এফজেডএস ভার্সন 3, আমি কিন্তু একটা ব্লগে বলছিলাম এফজেডএস ভার্সন 3 পালসার এগুলোর কিন্তু সিট বিক্রি হয়, যেহেতু সিট অনেক বড়, অন্য ফিচার বাদ দিয়ে সবার আগে বিষয় থাকে হচ্ছে সিট। এই বাইকটার সিটটাও যথেষ্ট ভালো করছে, মানে একটা ফ্যামিলি বাইক হিসেবে আপনি ইউজ করতে পারবেন, 2জন বা একটা বাচ্চা নিয়েও বসতে পারবেন, প্যারা নাই। এই বাইকটার 3 নাম্বার পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক। তবে পাওয়ার টর্কের ক্ষেত্রে কিন্তু কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে এই বাইকটাতে যেহেতু 3টা রাইডিং মোড আছে, যে কারণে রাইড করতে করতে এই ব্যাপারগুলো এক্সপ্লেন করব। তার আগে বেসিক পাওয়ার টর্ক ফিগারটা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই হিরো গ্ল্যামার এক্স এই বাইকটাতে পাওয়ার রয়েছে 11.4 বিএসপি এবং টর্ক রয়েছে 10.5 নিউটন মিটার।
আর এর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করে দিই, সেটা হচ্ছে গ্ল্যামার এক্স এর নিয়ারেস্ট কম্পিটিটর SP125, ওইটার পাওয়ার কিন্তু গ্ল্যামার এক্স থেকে কম। SP125 এর পাওয়ার হচ্ছে 10.65 বিএসপি, সো গ্ল্যামার এক্স এর পাওয়ার বেশি, বাট টর্কে কিন্তু SP125 আগে আছে। SP125 এর টর্ক এটা থেকে অল্প একটু বেশি। SP125 এর টর্ক হচ্ছে 10.9 নিউটন মিটার। সো পাওয়ারে গ্ল্যামার এক্স এগিয়ে থাকতেছে, আবার টর্কে হচ্ছে এগিয়ে থাকতেছে SP125। যাই হোক, SP125 নিয়ে খুব শীঘ্রই একটা ডিটেলস ভিডিও করব, তখন কথা বলা যাবে। এখন তাহলে চলেন এটা তিনটা রাইডিং মোড এক্সপিরিয়েন্স করি এবং এটার পাওয়ার টর্কটা এক্স্যাক্টলি রাইডিং ফিলে কেমন আসে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। 125 সিসি বাইক হিসেবে এই বাইকটার যে পাওয়ার টর্ক দেওয়া আছে আমার কাছে মনে হয়েছে পর্যাপ্ত। মানে এর থেকে বেশি আসলে আপনার প্রয়োজন কোনোভাবেও ফিল হওয়ার কথা না, বা হবে বলে আমার মনে হয় না। মানে পাওয়ার টর্ক যথেষ্ট ভালো। তবে এখানে একটা ফ্যাক্ট আছে, এই বাইকটাতে কিন্তু তিনটা মুড আছে। চলেন মুড তিনটা একটু দেখায় আপনাদেরকে, তারপরে কথা বলি। 3 গিয়ারে আছি, দেখেন এই যে মুড আছে, লাল যে বাটনটা আছে এটা টগল করলে এখানে মুড চেঞ্জ হবে। এখন ইকো মুডে আছে, মুড আছে হচ্ছে তিনটা। ইকো মুড, এই যে লালটা প্রেস করলাম রোড মুড, আর একটা হচ্ছে পাওয়ার মুড, তিনটা মুড আছে। এখন এই তিনটা মুডের কিন্তু 3 ধরনের ব্যাপার আছে। এটা এখনই আমি ডিটেলস এবং প্রুফ সহ দেখাইতে পারতেছি না, আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা বলে নিই। আপনি যখন ইকো মুডে থাকবেন বাইকটার এক্সিলারেশন পাওয়ার খুব কম থাকবে, মানে বাইকটার স্পিড উঠতে মোটামুটি ভালোই সময় লাগবে, খুব স্লো কচ্ছপ গতিতে স্পিড উঠবে। আর আপনি যখন ইকো থেকে রোডে চলে যাবেন তখন এক্সিলারেশন, এই যে দেখেন ইকোতে কিন্তু আমার এক্সিলারেট করতে মোটামুটি প্যারা হচ্ছিল, যথেষ্ট স্লো স্পিড উঠতেছিল। বাট আমি এখন রোড মুডে আছি, দেখেন রোড মুডে একেবারে মনে হচ্ছে একটা রেডি পিক আপ টাইপের একটা ফিল। আবার এইখান থেকে আমি যখন পাওয়ার মুডে শিফট করব, দেখেন এখন পাওয়ার মুডে আছি, পাওয়ার মুডে গেলে একটা 4B টাইপের ফিল। এই যে এক্সিলারেট করলেই দৌড় দেয়, করলেই দৌড় দেয়, মানে একটা ডিফারেন্ট টাইপের ফিল। আর তিনটা মুডের ক্ষেত্রে একটা ফ্যাক্ট হচ্ছে, আমার ফ্রেন্ড জেমস ওই বাইকটা ইকো একদিন রাইড করছে, রাইড করেও আমাকে আজকে বললো এটা ইকো মুডে যদি পিলিয়ন থাকে সেক্ষেত্রে এক্সিলারেশনটা অতিরিক্ত বেশি স্লো হয়ে যায় এবং একটা অটোকে ওভারটেক করতেও একটু কষ্ট হয়ে যায়। সো আপনারা যদি পিলিয়ন থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য সাজেশন হচ্ছে রোড মুড বা পাওয়ার মুড ইউজ করবেন, পাওয়ার মুড ইজ বেটার। সো এই হচ্ছে বাইকটার মুড এক্সপ্লেইন করে দিলাম। আর পাওয়ার টর্ক নিয়ে যদি ফাইনালি একটা ভার্ডিক্টে যাই, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আপনি যদি পাওয়ার মুডটা ইউজ করেন, রোড না পাওয়ার, এই যে দেখেন আপনি যতটুকু এক্সিলারেশন পাবেন, যতটুকু স্পিড পাবেন, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এর থেকে আর বেশি প্রয়োজন আপনি ফিল করবেন না। আমার কাছে মনে হয়েছে মানে 125 সিসি একটা বাইক থেকে আপনি কত পাওয়ার আর টর্ক ডেলিভারি চান, যতটুকু চান ততটুকু এই বাইকটাতে আপনি পাবেন। আপনি একটা বাইক রাইড করবেন, রাইড করার সময় যদি দেখেন ভাইব্রেট করতেছে, হ্যান্ডেলবারে ভাইব্রেশন আসতেছে, সাউন্ড ভালো আসতেছে না, কেমন লাগবে বলেন? ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ইঞ্জিন রিফাইনমেন্ট। আপনি যখন একটা বাইক রাইড করবেন, ইঞ্জিনটা যদি স্মুথ হয় এবং একটা বাটার স্মুথ ফিল দেয় আপনাকে, ডেফিনেটলি আপনি এক্সট্রা লেভেলের একটা স্যাটিসফ্যাকশন পাবেন। এখন হিরো গ্ল্যামার এক্স এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট কেমন ছিল চলেন রাইড করতে করতে জেনে আসি। ইঞ্জিন রিফাইনমেন্ট ওকে, পাওয়ার মুডে না চালাইলে এই বাইকটা আসলে মজাটা আসে না। ইকো মুডে একেবারে মনে হয় যে সেই পুরনো আমলের কোনো বাইকে চলে গেছে। ইকো মুডে এত স্লো স্পিড গেইন করে, প্লাস ইকো মুডটা স্মুথ মনে হয় না, যে কারণে আমি দেখেন সবসময় পাওয়ার মুডেই রাইড করতেছি। হোয়াটএভার, ইঞ্জিন রিফাইনমেন্ট যদিও এখন টপ স্পিড বা একটু 80-90-তে তুলে চেক করা পসিবল না, যেহেতু বাইকটা অনলি দেখেন 304 কিলোমিটার চলছে। সো বাইকটা যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে, এই কারণে আমি একটু এক্সিলারেট করে চেক করতে পারছি না। বাট সো ফার আমি এক্সপিরিয়েন্স করলাম বা আমার ফ্রেন্ড আমাকে জানাইলো যে বাইকটার ইঞ্জিন খুবই স্মুথ, কোনো ধরনের নোটেবল কোনো ভাইব্রেশনও পায় নাই। ও সর্বোচ্চ এই বাইকটা থেকে নতুন অবস্থায় এখন পর্যন্ত 70 পর্যন্ত বা 75 পর্যন্ত একদিন চলছে। ও বলছে যে একেবারেই স্মুথ। আর যতটুকু আমি এক্সপিরিয়েন্স করলাম আমার কাছে মনে হয় যে বাইকের ইঞ্জিন রিফাইনমেন্ট খুবই ভালো, যেহেতু FI ইঞ্জিন। আর এর সাথে আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে রাইড বাই ওয়্যার টেকনোলজি ইউজ করা হয়েছে, মানে এটা থ্রোটলে কিন্তু কোনো ক্যাবেল নাই, এখানে একটা সেন্সর আছে। আপনি যখন থ্রোটলটা মোস্টাবেন তখন সেন্সরটাই ECU-কে সিগন্যাল দেবে হ্যাঁ থ্রোটল মোস্টানো হয়েছে, আপনি এক্সিলারেট করেন, এরকম একটা ব্যাপার আর কি। যদি সিম্পলি এক্সপ্লেন করে জিনিসটা হচ্ছে এরকম, এইটাকে বলে হচ্ছে ইলেকট্রনিক থ্রোটল। আর যেহেতু রাইড বাই ওয়্যার টেকনোলজি আছে, রাইড বাই ওয়্যার টেকনোলজির বেনিফিটটা হচ্ছে এটা থ্রোটলটাকে আরও স্মুথ করে, যে কারণে ইঞ্জিন রিফাইনমেন্ট বা ইঞ্জিন স্মুথনেসটা আর একটু বেটার ফিল মনে হয়। আর FI ইঞ্জিন আর হিরোর ইঞ্জিন আমি অলওয়েজই ভালো পেয়েছি। হিরোর ইঞ্জিন নিয়ে আমার কাছে মনে হয়েছে যে কমপ্লেন বা অবজেকশন দেওয়ার মতো খুব একটা কোনো জায়গা পাইছি বলে আমার কাছে মনে হয় নাই। মানে সুপার লেভেলের রিফাইন্ড ইঞ্জিন, সুপার লেভেলের স্মুথ ইঞ্জিন। এই বাইকটার 5 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার সাসপেনশন। হ্যাঁ, ইনিশিয়াল রাইডেই এই বাইকটার সাসপেনশনটা আমার কাছে ভালো লাগছে। আর কেমন লাগছে সেটা চলেন রাইড করতে করতে জানি।
যথেষ্ট ভাঙাচোরা রাস্তা, যথেষ্ট ভাঙাচোরা, বাট সাসপেনশন ইনিশিয়ালি যেহেতু বাইকটা এখনও ব্রেকিং ক্রস করে নাই, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই প্লে করতেছে। আর আমার মনে হয় ব্রেকিং পিরিয়ড পার হলে এই সাসপেনশনটা আরও বেটার প্লে করবে ডেফিনেটলি। হিরোর কোনো বাইকে সাসপেনশন নিয়ে আমি এর আগেও প্যারা পাই নাই, আজকেও পাচ্ছি না। এক্সেলেন্ট সাসপেনশন প্লে, ফ্রন্ট প্লেটা ভালো পাচ্ছি, রিয়ার প্লেটাও আলহামদুলিল্লাহ খারাপ পাচ্ছি না। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। এমনিতে এফআই বাইক, রাইড বায়ার টেকনোলজি আছে, প্লাস অনেকগুলো মুড আছে। এই বাইকটার মাইলেজ কেমন হতে পারে? কোম্পানি ক্লেম করছে 10 লিটার ফুয়েল ট্যাঙ্কের এই বাইকটা থেকে আপনি মাইলেজ পেতে পারেন 65। এখন প্র্যাকটিক্যালি যদি বলি, প্র্যাকটিক্যালি এটার মিটারে কিন্তু মাইলেজ দেখা যায়, ইনস্ট্যান্ট ফুয়েল কনজাম্পশনটা দেখতে পারেন। এই বাইকটাতে 2টা ট্রিপ আছে, দুইটা ট্রিপের মাইলেজও আপনি এভারেজ মাইলেজ আলাদা করে দেখতে পাবেন। এই বাইকটার মিটার বলছে এই বাইকটার বর্তমান মাইলেজ হচ্ছে 58। এখন এই বাইকটার যে মালিক, আমার ক্যামেরা আছে, আমার ফ্রেন্ড জেমস, ও আমাকে বললো যে হ্যাঁ আমি 58 রেঞ্জেই পাচ্ছি। এখন এই মাইলেজের সাথে কিন্তু মুডের একটা সম্পর্ক আছে। ইকো মুডে চালালে ম্যাক্সিমাম মাইলেজ পাওয়া যায়। আমার ফ্রেন্ড কিন্তু এই বাইকটা ম্যাক্সিমাম সময় রোড মুডেই চালাচ্ছে, পাওয়ার মুডেও মাঝে মাঝে যায়, ইকো মুডে খুব কমই চালায়। ম্যাক্সিমাম সময় রোড মুডে এই বাইকটা রাইড করে ও মাইলেজ পাচ্ছে হচ্ছে 58। সো আমরা যদি একটা সাম আপ করি, এই বাইকটা থেকে আপনি সিটিতে 55 থেকে 58 এই রেঞ্জের মাইলেজ পাবেন, আর হাইওয়েতে 60 রেঞ্জের মাইলেজ পাবেন বলে আমার কাছে মনে হয়েছে। এই বাইকটার 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং। এই বাইকটার ব্রেকিং সিস্টেম হচ্ছে সিবিএস বা আইবিএস, যেটাই বলেন না কেন। ফ্রন্টে হচ্ছে ডিস্ক আর রিয়ারে হচ্ছে ড্রাম ব্রেকিং। চলেন এটার রিয়াল ব্রেকিং ফিডব্যাকটা কেমন ছিল সেটা রাইড করতে করতেই জেনে আসি। নতুন বাইকে ব্রেকিং করার স্পেশাল একটা মজা আছে। মজাটা কি জানেন? যেহেতু টায়ারের গ্রিপ খুব ভালো থাকে, নতুন টায়ার থাকে, সবকিছু নতুন থাকে, আর যদি বাইকটা 200-300 কিলো চলা হয়ে যায় তাহলে ব্রেকিং ম্যাক্সিমাম লেভেলের একটা ফাংশন করে, ম্যাক্সিমাম লেভেলের। যেহেতু এটাতে ব্রেকিংয়ে আমি ডেভেলপমেন্ট সাইডে বলছি যে ব্রেকিংয়ে একটা জিনিস ডেভেলপ করা যাইতো, সেটা হচ্ছে এবিএস। যেহেতু বাইকটাতে সব ধরনের স্মার্ট আধুনিক সব ফিচারই আছে, তাহলে ভাই এবিএসটা কেন দিলে না? আর এবিএস ছাড়া এটার ব্রেকিং কেমন চলেন একটু এক্সপিরিয়েন্স করি। একটু আগে মোটামুটি এক্সপিরিয়েন্স করছি, আর এখন আরেকটু এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। ধরেন আমি একটু স্পিডে উঠি, 50 স্পিড, রোড সারফেস দেখতে হবে। এই যে আমি 54 স্পিডে আছি, দেখেন আমি ব্রেক ধরবো, ওয়াও এখন পানা মাইলাম, ব্যালেন্সও ভালো, ব্রেকিংও। ওকে আর একটু ব্রেকিং চেক করি। তবে কর্নারিং এর সময় একটা জিনিস ফেস করতেছি, যখন কর্নারিং করতেছি তখন পেছনে মনে হচ্ছে একটু ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। টায়ারটা চিকুন, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে কর্নারিংয়ে বাইকটা মোটামুটি ভালোই দুর্বল। একটা দুর্বলতা আমি খুঁজে পেলাম এই বাইকের। আমি যখনই কর্নারিং করতেছি, মানে একটু মোড় ঘুরতেছি একটু বেশি লিন হয়ে প্রয়োজনের তুলনায়, তখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ একটু ব্যালেন্সের প্রবলেম। এই যে পেছনে মনে হচ্ছে হালকা হয়ে যাচ্ছে। এটা যে অনেক বড় প্রবলেম সেটা না। এই 125 সিসির একটা বাইক, প্রয়োজনে ইউজ করবেন। এটা দিয়ে তো ভাই কর্নারিং এর বাইক এটা না, সো কর্নারিং এ এরকম করতেই পারে। বাট যেহেতু হিরো অনেক কিছুই দিছো, এক্সপেকটেশন একটু বেশি, টায়ার প্রোফাইলটা যদি আরো একটু বেটার হইতো, ডেফিনেটলি কর্নারিং এর ক্ষেত্রে এই ইমব্যালেন্স ফিলটা লাগতো না। বাট এবার ব্রেকিং নিয়ে কথা বলছিলাম, দেখেন আমি এখন সুন্দর এক্সেলেন্ট। সো ব্রেকিং নিয়ে যদি একটা ভার্ডিক্টে যায়, ডেফিনেটলি 125 সিসি বাইক হিসেবে ব্রেকিং আপনি যথেষ্ট ভালো পাবেন, বাইট ভালো, সেফটি ফিল ভালোই পাবেন। এই বাইকটার 8 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা বাইক রিভিউতে আমি ওয়েট ডিস্ট্রিবিউশন এই পয়েন্টটাকে কিন্তু রাখি, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আর হিরো গ্ল্যামার এক্স এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন ছিল সেটা চলেন রাইড করতে করতে জেনে আসি। কোন লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন চিন্তা করেন। দেখেন একটা 125 সিসির বাইক হিরো গ্ল্যামার এক্স, ওয়েট ব্যালেন্সটা দেখেন। আমি রীতিমতো শুয়ে পড়ছি, ক্রুজ কন্ট্রোল কিন্তু দেই নাই, আস্তে আস্তে আগাচ্ছে। দেখেন এই বাইকটার 9 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার নতুন একটা ফিচার, ইয়েস, ক্রুজ কন্ট্রোল। স্পিড 30 থেকে 80 পর্যন্ত ক্রুজ কন্ট্রোল কাজ করবে। আর ক্রুজ কন্ট্রোলের ফ্যাক্টটা হচ্ছে স্পিড 30-র উপরে থাকা একটা কন্ডিশন, এরপরে হচ্ছে আপনি এই কিটা প্রেস করবেন, প্রেস করলে এইখানে ব্লিঙ্ক করবে একটা গ্রিন, ঠিক যেখানে স্পিড ওঠে ওর উপরে যে গ্রিনটা ব্লিঙ্ক করবে তাহলে বুঝবেন ক্রুজ কন্ট্রোল মোডে চলে গেছে। আর 30-এর উপরে আপনি যখন এটা নিচের দিকে প্রেস করে দিবেন ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে লেটস চেক ইট।
30-র উপরে গিয়ে আমি ক্রুজ কন্ট্রোলটা একটু চেক করব। ওকে, ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ আছে, এই যে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে গেল দেখেন। তবে স্পিড কেন বাড়তে থাকে এটা আমি বুঝলাম না। এই যে ওয়াও, 57-এ চলে গেছে, 57, ওয়াও। দেখেন আমি এটাকে হ্যান্ডেল না ধরেই কন্ট্রোল করতেছি, জাস্ট আমার থাই দিয়ে। ওয়াও, হোয়াট এ ফিল, হোয়াট এ ফিল। দিস ইজ দ্য ফিল অফ ক্রুজ কন্ট্রোল, দিস ইজ দ্য ফিল অফ এ অ্যাডভান্স ফিচার। ডেফিনেটলি এতদিন ধরে এইটাই ওয়েট করছিলাম যে আমাদের দেশে হায়ার সিসি বাইকগুলোতে এই ফিচারটা আমি এক্সপেক্ট করি, বাট হায়ার সিসির কোনো বাইকেই এরকম সুন্দর একটা ফিচার নাই। এই ফিচার হিরো 125 সিসি একটা বাইকে দিয়ে দিচ্ছে, গ্ল্যামার এক্স। ইউ আর রিয়েলি এ পিওর বিউটি। এই হিরো গ্ল্যামার এক্স, এই বাইকটার মোটামুটি যতগুলো বেসিক ফিচার আছে, আমি আমার স্বল্প এক্সপিরিয়েন্সে বা আমার ফ্রেন্ড যতটুকু রাইড করছে ও এই বাইকটার মালিক, এই হিসেবে আমরা আমাদের মতামতকে মিক্স করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এই বেসিক ভালো মন্দর বাইরে বা ভালো ডেভেলপমেন্ট সাইডের বাইরে আরো কিছু দিক যেগুলোকে পজিটিভ সাইডে রাখা উচিত বা যাইতেই পারে, এক্সট্রা কিছু ফ্যাক্ট আমি আইডেন্টিফাই করছি, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এই বাইকটার এলসিডি মিটার। অনেকেই বলছে এটাতে টিএফটি মিটার ইউজ করছে, বাট যতটুকু আমি জানি সেটা হচ্ছে এই বাইকটার মিটারটা হচ্ছে এলসিডি মিটার। ঠিক টিভিএস রেইডার 125 এর যে সুন্দর মিটারটা ছিল, সেম টাইপেরই একটা মিটার। এটার মিটারটাকে পজিটিভ সাইডে আমি রাখছি না, এটার মিটারে যতগুলো ফিচার আছে এই ফিচারগুলোকে রাখছি। এটার মিটারটার ব্রাইটনেস আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এটার মিটারে যত ইনফরমেশন চান সবগুলো ইনফরমেশন আছে। মিটারে কি কি আছে চলেন দেখায়। মিটারের বাটন হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে i3s সেটের বাটন। মিটারের যে আমাদের মিটারের যে সেট বাটন থাকে, এটা হচ্ছে সেট বাটন, আর এটা হচ্ছে মিটারের মেনু বাটন। মিটারের মেনু বাটন চাপ দিলে কি কি আসে চলেন দেখায়। আচ্ছা, মিটারে এইখানে হচ্ছে আরপিএম, আর এইখানে হচ্ছে দেখেন গিয়ার ইন্ডিকেটর, এই যে উঠবে, এখানে স্পিড উঠবে, এখানে i3s অন আছে, i3s উঠতেছে, এখানে ফুয়েল গজ আছে, আর এখানে 4টা ইন্ডিকেটর জ্বলে আছে। যেহেতু হ্যাজার্ড সুইচ আছে, মানে এই সুইচটা যদি আপনি চাপ দেন 4টা এলইডি ইন্ডিকেটরে জ্বলে উঠবে, সেটা জ্বলতেছে, এই হচ্ছে ফ্যাক্ট। এইখানে হচ্ছে আরেকটা জিনিস উঠবে স্পিডের উপরে, সেটা হচ্ছে যখন আপনি ক্রুজ কন্ট্রোল এটা চাপ দিবেন তখন দেখেন এখানে এই জিনিসটা উঠতেছে, মানে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ। আর এরপরে যখন এইটা নিচের দিকে চাপ দিবেন তখন ক্রুজ কন্ট্রোল শুরু হয়ে যাবে, আর এটা হচ্ছে 30 থেকে 80 এই স্পিডে কাজ করে, এই হচ্ছে ফ্যাক্ট। আর বেসিক অনেক কিছু তো বলছি, এখন মিটারের আর কিছু জিনিস দেখাই। টাইম উঠবে 4টা 33 বাজে, এই যে দেখা যাচ্ছে। আর কি কি আছে একটু দেখাই, এই যে একটা চাপ দিলাম, কিলোমিটার পার লিটার, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, আপনি মাইলেজ কেমন পাচ্ছেন রাইডের সময় বুঝতে পারবেন। আর কি আছে দেখাই, এই যে এভারেজ ফুয়েল ইকোনমি 58 কিলোমিটার পার লিটার, এভারেজ ও এখন মাইলেজ পাচ্ছে 51। এভারেজ মাইলেজ আপনি দেখতে পারবেন, এভারেজ মাইলেজ হচ্ছে 58। আর আমার ফ্রেন্ড যেটা বললো যে মাইলেজটা ঠিক আছে, ও এরকমই পাচ্ছে। আর এখানে আপনি রেঞ্জ দেখতে পারবেন, মানে আপনার যতটুকু ফুয়েল আছে ট্যাঙ্কিতে কত কিলোমিটার চলতে পারবেন সেটা হচ্ছে রেঞ্জ। তারিখ দেখতে পাবেন, তবে এটা উঠে থাকবে না, এটা আপনার টগল করে নিয়ে আসতে হবে। এবার বেসিকে চলে আসলাম। ওডো হচ্ছে 348 কিলোমিটার। এবার দেখেন ট্রিপ এতে কতটুকু চলছে, 348.2 কিলোমিটার। ট্রিপ এর মাইলেজ, ট্রিপ এতে মাইলেজ পাইছে 51.1, মানে ট্রিপ এ ট্রিপ বি দুইটা ট্রিপ আছে, দুইটা ট্রিপেরই মাইলেজ আপনি দেখতে পাবেন। এই যে হচ্ছে ট্রিপ বি, আর ট্রিপ বির মাইলেজ হচ্ছে এটা। আর এছাড়াও আরো অনেক কিছুই আছে, আর কি দেখাবো, আসলে যা যা প্রয়োজন এটাতে সবকিছু আছে। ব্লুটুথ কানেক্টিভিটি আছে, প্লাস টার্ন বাই টার্ন নেভিগেশন আছে, প্লাস নেভিগেশনের জন্য আপনি এইখানে ডাইরেকশন দেখতে পাবেন। মোটামুটি এটাতে যতটুকু দেখলাম 60+ ফিচার আছে হচ্ছে এই মিটারে, মানে আপনার যা প্রয়োজন সবকিছুই এই মিটার থেকে আপনি পাবেন। এছাড়া এটাতে ইউএসবি চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্টটা হচ্ছে ইউএসবি সি টাইপ, মানে চার্জিং আর একটু ফাস্ট হবে। এছাড়াও এটার কিন্তু আপনার ফ্যাক্ট হচ্ছে সেলফ এবং কিক দুইটাই আছে। এফআই বাইকগুলোতে জেনারেলি সেলফ থাকে, কিক থাকে না, বাট সেলফ কিক দুইটাই আছে, মানে ব্যাটারি যদি আপনার কখনো লো হয়ে যায়, সেলফ না নাই আপনি কিক দিয়ে স্টার্ট দিতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস আছে, এটা মোটামুটি নতুনই বলা যায়, সেটা হচ্ছে প্যানিক ব্রেকিং। আপনি যখন ইমার্জেন্সি ব্রেকিং করবেন তখন এটা 4টা ইন্ডিকেটরে জ্বলে উঠবে, মানে আপনার পেছনের লোক বা মানে আপনার পেছনে যারা থাকবে তারা বুঝতে পারবে যে ইউ আর ইন ইমার্জেন্সি সিচুয়েশন, যে কারণে আপনি ব্রেকিং করছেন, আপনার ওই 4টা ইন্ডিকেটরই জ্বলে থাকবে। এটা আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট হ্যাঁ ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ একটা ফ্যাক্ট, তবে অনেক বড় ইউজফুল কিছু সেটাও না। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটার আন্ডার সিট স্পেস, এটাতে হিরো বলছে যে হিরো গ্ল্যামার এক্সে আন্ডার সিট একটা স্পেস আছে। দেখেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আন্ডার সিট স্পেসটা আমার কাছে মনে হয়েছে এইভাবে বলার প্রয়োজন ছিল না,
খুবই অল্প স্পেস, তারপরও যেহেতু কাভার করার একটা ফ্যাক্ট আছে, এখানে টুকটাক কিছু ডকুমেন্টস বা চাবি টাবি এগুলো রাখতে পারবেন। বাট আন্ডার সিট স্পেস যখন আমি স্পেশালি বলবো, স্পেসটা আর একটু বড় আশা করি, আর একটু বড় হলে ভালো হইতো। তারপরেও যেহেতু কিছু না কিছু আছে, যে কারণে এটা মোটামুটি পজিটিভ সাইডেই আমি রাখলাম। ওকে, মোটামুটি ভালো মন্দ দিক তো বলে ফেললাম। এখন একটা না দুইটা কোশ্চেনের অ্যান্সার বাকি আছে, সেটা হচ্ছে এই বাইকটা আপনাদের কেনা উচিত কিনা। যতটুকু ফিচার্স, স্পেসিফিকেশন বা ডেভেলপমেন্ট সাইড বললাম, আমার মনে হয় বা আমি নিজে কনফিডেন্ট যে হ্যাঁ, আমি যদি আমার জন্য হয়তো এই 1,63,000 বাজেটে আমি এই বাইকটা কেনার চিন্তা করতাম, ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ইটস এ গুড চয়েস। কিছু ডেভেলপমেন্ট থাকবে, প্রত্যেকটা বাইকে পজিটিভ সাইড বা ডেভেলপমেন্ট সাইড বা নেগেটিভ সাইড নামে আপনারা বলতে পারেন, সেটা থাকবে। বাট ওভারঅলি সবকিছু মিলিয়ে এই প্রাইসে, এই লুক, এই ফিচার, এই পারফরমেন্স, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা ভালো ডিল হইতে পারে। এখন লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোন্ডা এসপি 125 নেওয়া উচিত না এটা নেওয়া উচিত। এখন এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে এই বাইকটা আরো এক্সপিরিয়েন্স করতে হবে। এসপি 125 নিয়ে মোটামুটি সব লেভেলের এক্সপিরিয়েন্স করা আছে, বাট এটা নিয়ে আরো কিছু এক্সপেরিমেন্ট করা দরকার, তারপরে এটার অ্যান্সার দেওয়া যাবে। আর খুব শীঘ্রই এটার ব্রেকিং পিরিয়ড পার হলে এসপি 125 ভার্সেস গ্ল্যামার এক্স একটা কম্পারিজন ভিডিও আসবে, ওই পর্যন্ত ওয়েট করেন। বাট ইনিশিয়ালি আমার কাছে এটাকে কোনোভাবেও মনে হয় নাই যে ইটস এ ব্যাড ডিল, ইটস ইটস ডেফিনেটলি এ গুড ডিল। এখন ফ্যাক্ট হচ্ছে মানি ইজ ইয়ার্স, সো ডিসিশন ইজ ইয়ার্স। ও, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটাতে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে। আসলে এত ফিচার আছে, কোনটা রেখে কোনটা বলি, ভিডিও বড় হয়ে যায়। আর আমার ফ্রেন্ড ক্যামেরা ধরে আছে, ও বিরক্ত হচ্ছে। তাহলে আজকের মতো রেখে দিই, অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাই দিয়েন, আর যদি ভালো লাগে একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর কি যেন বলেন, আর লাইক কমেন্ট শেয়ার পারলে করে দিন, না পারলে কোনো অসুবিধা নেই।